বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক সুস্বাগতম। নমস্কার, আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকে আপনারা শুনছেন লেখক প্রমথনাথ পিসির লেখা ভৌতিক গল্প সাথে সাথে ঘুরবে। এটি তৃতীয় পর্ব। এই ঘরটির একটি দেওয়ালে বিহারের পূর্বতন এক ইংরেজ গভর্নরের একখানা ছবি টাঙানো ছিল। এক সময়ে শখ করেই টাঙানো হয়েছিল। এখন খুলে ফেললেই চলে, কিন্তু নিতান্ত অবহেলাতেই খোলা হয়নি। আমার ইচ্ছে হলো ছবিটা খুলে ফেলি, কিন্তু ততক্ষণে আর ইচ্ছে হলো না। একবার ভাবলাম খুলে না ফেললেও ঘুরিয়ে রেখে দিই, গভর্নরের ছবিখানা উল্টো হয়েই থাকুক। কিন্তু সেটাও করতে ইচ্ছে করলো না। রাত্রে ঘুমোলাম, কিন্তু কোনো রকম বিঘ্ন হয়েছে বলে মনে হলো না। ভোরবেলা উঠে ছবিখানার দিকে চাইতেই দেখলাম সেটা ঘোরানো অবস্থাতেই আছে। চমকে উঠলাম, এ কাজ করলো কে? আমার মনের বাসনা জানলো কে? ঘরেই বা ঢুকলো কে? ঘরের দরজা তো এখনো বন্ধ। আমি কি তবে স্বপ্নে উঠে এ কাজ করে ফেলেছি? বিশ্বাস হলো না। প্রত্যয় হলো যে এ সেই অশরীরীর কাজ। ছবিখানা আবার আমি সোজা করে দিলাম, কিন্তু ব্যাপারটা কাউকে আর বললাম না। বললেও কেউ বিশ্বাস করবে না। ভাবতো আমি এক প্রকার নতুন ধাপ্পা দিচ্ছি। আমি সারাদিন আর সকলের থেকে দূরে সে অর্জুন গাছটার তলায় গিয়ে বসে থাকতাম। মন্দ লাগতো না। মানুষের সঙ্গ আমার বিষাক্ত লাগতো। এই সময়ে আর একটা নতুন ভাব আমাকে পেয়ে বসলো। আমার খুব মরতে ইচ্ছা করত। জীবনের আসক্তি আমাকে একেবারে ত্যাগ করলো। আমার কেবলই মনে হতো এই যে আমার চক্ষু কর্ণের শক্তি বৃদ্ধি, মৃত্যুর পরে মানুষ যে অসীম শক্তি পেতে পারে, এ কেবল তারই পূর্বাভাস। ইচ্ছের সঙ্গে সঙ্গেই পিস্তলটার কথা মনে পড়ত। সেটাকে হাতছাড়া করিনি, সঙ্গে এনেছিলাম। আরও একটা কারণে মরতে ইচ্ছা করত। মনে হতো একমাত্র এই উপায়েই অশরীরীর আক্রমণ থেকে রক্ষা পেতে পারে। মনে হতো নিজেও অশরীরী হয়ে একবার শত্রুটার সঙ্গে মোকাবিলা করি না কেন? রাত্রিবেলা ঘরের মধ্যে কার যেন পায়ের শব্দে ঘুম ভেঙে যেত। বিদ্যুতের টর্চ বাতি টিপতাম, কিন্তু কই, কেউ তো কোথাও নেই। হঠাৎ চোখে পড়তো দেওয়ালের ছবিখানাকে কে যেন ঘুরিয়ে রেখেছে। এমনি ভাবেই রাতের পর রাত আর দিনের পর দিন চলতে লাগলো। একদিন খুব তুচ্ছ কারণে বাড়ির সকলের সাথে আমার ঝগড়া হয়ে গেল। এখন বুঝতে পারছি যে দোষটা সম্পূর্ণ আমারই ছিল। আমি সেদিনই সন্ধ্যার ট্রেনে চুনার রওনা দিলাম। গাড়িতে উঠবার সময় স্পষ্ট বুঝলাম অশরীরী আমার সঙ্গ ছাড়েনি। সেই গাড়িতেই সে উঠল। ট্রেনের কামরাটিতে আর একজন মাত্র ছিল। একটি বাথে তার বিছানা দেখতে পেলাম, কিন্তু লোকটা কোথায়? স্নানের ঘরে আলো দেখে বুঝলাম আমার সহযাত্রী সেখানেই আছে। আমি একাকী আমার বার্থে বসে থাকলাম এবং অল্পক্ষণের মধ্যেই ঘুম আসতেই শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল
মুকামা জংশন ছেড়ে দিয়েছে ট্রেন। পাশের বেঞ্চিতে সহযাত্রীর শয্যা দেখতে পেলাম, কিন্তু লোকটা কোথায়? ভাবলাম এখনো কি স্নানের ঘরই আছে। তাই সম্ভব বোধ হয়, কারণ আলো জ্বলছে। ভাবলাম লোকটা সেখানে কি করছে এতক্ষণ। দরজায় কান পেতে শুনলাম যে ভেতর থেকে কে যেন গুনগুন করে গান করছে, আর দরজায় ঘষা কাঁচের উপরে একটা অস্পষ্ট ছায়ার মতো দেখতে পেলাম। বুঝলাম মানুষ ভেতরে আছে এবং সে আমার সহযাত্রী ছাড়া আর কেউ নয়। কিন্তু লোকটা এতক্ষণ ধরে কি করছে? কৌতূহল বেড়ে চলল। দরজায় টোকা মারলাম। ভেতরে কে বলে চিৎকার করলাম, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। অবশেষে বিরক্ত হয়ে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম। দরজার ভিতর থেকে ছিটকিনি খট করে খুলে গেল, কিন্তু দরজা খুলল না তো। মনে হলো কে যেন ভেতর থেকে প্রাণপণ বলে দরজা ঠেলে রেখেছে। দরজা খুলে কোনো লোককে বিব্রত করবার আমার ইচ্ছে ছিল না। একবার সাড়া দিলে আমি নিরস্ত হতাম, কিন্তু সাড়া না পাওয়াতে এবং দরজার প্রতিরোধ বেড়ে যাওয়াতে আমারও রোগ চলে গেল। আমি দরজা ঠেলতেই লাগলাম। অবশেষে সে উদ্যম কপালে ঘাম রূপে দেখা দিল। এইরকম সময়ে ছোট্ট একটা স্টেশনে গাড়ি থামল। একজন যাত্রী উঠল। সে আমাকে ওই রকম অবস্থায় দেখেই বলল, কে, খুলতে পারছেন না? এই বলে সে দরজায় হাত দিতেই অনায়াসে দরজা খুলে গেল। ভেতরে না আছে কোনো লোক, না আছে আলো। আমি বিদ্যুতের টর্চ জেলে ভেতরে ঢুকলাম। কোনো লোক যে আজ সারাদিনের মধ্যে ঢুকেছিল সেরকম কোনো চিহ্ন পর্যন্ত নেই। তখনই মনে হলো, এ কি সেই অশরীরীর কাণ্ড? ওই বিছানার মালিক কি তবে সেই অশরীরী? আমি ফিরে এসে ভদ্রলোকটির সঙ্গে গল্প করতে শুরু করলাম এবং রাত কাটিয়ে দিলাম। কিন্তু বুকের ভেতরের কাঁপুনি কিছুতেই থামল না। চুনারে নামবার সময় বিছানার মালিকের দেখা পেলাম না পর্যন্ত। চুনার পৌঁছতে বেলা 10টা বেজে গেল। স্টেশনে নেমে একজন ওই দেশীয় লোকের সঙ্গে আলাপ করে নিলাম। তার কাছে সন্ধান নিয়ে একখানা এক্কা গাড়িতে চড়ে গঙ্গার ধারে একটা প্রকাণ্ড পুরনো অট্টালিকায় এসে পৌঁছলাম। সেখানে একজন কেয়ারটেকার দারোয়ান ছিল। তাকে জিজ্ঞেস করলাম, এ বাড়িতে কি থাকতে পারা যাবে এবং কীরকম ভাড়া লাগবে? খাওয়ার দাওয়ারের কি ব্যবস্থা করা যাবে জিজ্ঞেস করলে সে বলল, বর্তন তার কাছেই নাকি পাওয়া যাবে, আর রসুন করবার জন্য একটা লোকও সে ঠিক করে দিতে পারে, কিন্তু মাছলি চলবে না এখানে। আমি ধন্যবাদ দিয়ে তার সাহায্য গ্রহণ করলাম এবং জানিয়ে দিলাম যে মাছলি খাবার ইচ্ছে আমারও নেই। তখন দারোয়ানজি খুবই উৎসাহের সঙ্গে তার প্রতিশ্রুতি পালনে লেগে গেল। বাড়িটা প্রকাণ্ড এবং পুরনো, আগেই বলেছি। আধুনিক কৃপণ কল্পনা যুগে এত বড় অনাবশ্যকের আকাশ ভরা বাড়ি কেউ তৈরি করবে না। বাড়ির ঠিক সামনে গঙ্গা। এখন বসন্তকালে বাড়ির কাছে অনেকটা চর পড়ে আছে, কিন্তু তাই বলে
নদীর বিস্তৃতি অল্প নয়। গঙ্গার উপরেই চওড়া টানা বারান্দা। আমার ব্যবহারের জন্য দুটো ঘর পেলাম, একটা বসবার জন্য আর একটা শোবার। ঘরে পুরো গদিওয়ালা খান কতক চেয়ার এবং টেবিল আছে, আর শোবার ঘরে একখানা মস্ত পালঙ্ক, পাশে একটা চেয়ার টেবিল এবং আলনা, আর আছে ঘরের দেওয়ালে মানুষ প্রমাণ পিতলের ফ্রেমে বাঁধানো একটা আয়না। খাওয়া দাওয়া শেষ করে বেলা 3টে বেজে গেল। সন্ধে পর্যন্ত বারান্দায় বসে কাটিয়ে দিলাম। রাতের বেলা অল্প কিছু খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। অনেক দিন পরে এই আমার বিঘ্নহীন সুনিদ্রা হলো। ভোরবেলা উঠে মনে আনন্দ অনুভব করলাম। ভাবলাম, তবে বোধ হয় অশরীরীর হাত থেকে বেঁচে গেলাম। আজ 3-4 মাসের মধ্যে নির্বিঘ্ন ঘুমের আরাম আমি আর পাইনি। শরীর ভেঙে পড়বার মতো মৃত্যু ইচ্ছার সেটাও একটা কারণ ছিল। যেটুকু ঘুম হতো তা যেন ওই অশরীরীর নেপথ্য বিধানের সুবিধার জন্যই হতো। ঘুমের অবসরে হয়তোবা গিলাসের জল ফুরিয়ে যেত, নতুবা ছবিখানা ঘুরিয়ে যেত। ঘুম এবং ঘুম না হওয়া দুই আমার পক্ষে সমান আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গতকাল রাত্রের নিশ্চিন্ত ঘুমে তাই খুবই প্রফুল্ল বোধ করলাম। ভিকু নামে এক ছোকরা ভৃত্যকে দারোয়ানজি ঠিক করে দিয়েছিল। সে কাজকর্ম সব জানে। চা, জলখাবার, ডাল ভাত, তরকারি, রুটি, পুরি যাই প্রয়োজন সমস্ত ঠিক সময় মতো করে আনত। ঘর ঝাড় দেওয়া, বিছানা পেতে দিত। কোনো বিষয়ে আমার ভাবিবার আবশ্যকতাই থাকলো না। আমি সারা দিন বসে গড়িয়ে বেড়াতে লাগলাম। চুনারে যাওয়ার দ্বিতীয় দিন বিকেলে আমি গঙ্গার তীর বরাবর বেড়াতে বার হলাম। অনেক দূর গিয়ে প্রাচীন বয়সের একটা ঝাউ গাছ ঘেরা একটা সমাধি স্থান দেখতে পেলাম। অনেকগুলো মুসলমানের কবর। কবরগুলো এখনো সুরক্ষিত আছে। পাশেই ছোট্ট একখানা খাপড়ার ঘরে একজন বৃদ্ধ মুসলমান বাস করে। তার সঙ্গে আলাপ করে জানলাম যে এই কবরগুলো রক্ষা ও মেরামত করবার জন্য একটা জায়গির আছে। সে তার মালিক বা জিম্মাদার। তার মুখেই শুনলাম যে বহুকাল আগে এখানে হুমায়ুন বাদশার সঙ্গে শের শাহের জব্বর লড়াই হয়েছিল। অনেক মোগল পাঠান মরেছিল। হুমায়ুন বাদশাহী লাভ করবার পরে এখানকার কবরগুলোর খবরদারির জন্য জায়গির দান করেন। সেই জায়গিরের ধারা আজও অক্ষুণ্ণ আছে। ইতিহাসে শেরশাহ ও হুমায়ুনের লড়াইয়ের কথা পড়েছি বটে। আর ওই যে অদূরে গিরিচূড়ায় চুনার গড়, তাও সুবিদিত। গিরিচূড়াবলম্বী সেই গড়ের ছায়াতে চিরনিদ্রিত ওই কবরগুলোর উপরে প্রাচীনকাল যেন সযত্নে আঁচল বিছিয়ে দিয়েছে। স্থানটি যেমন নির্জন তেমনই মনোরম। আর সামনে গঙ্গা, পিছনে স্তম্ভিত চুনার গড়, আর চারদিকে শ্মশানের ধূমের মতো ধূসর ঝাউ গাছ। ইতিহাসের দীর্ঘ নিঃশ্বাস যেন তাদের শাখায় শাখায় নিরন্তর শাসিত হচ্ছে। স্থানটি আমার মনকে
বড় টানল। আমি সেখানে বসলাম। কতক্ষণ এরকম বসেছিলাম জানি না। যখন হুঁশ হলো দেখলাম গঙ্গার ওপারে তৃতীয়বার অস্তমান চন্দ্রকলা গাছের আড়াল দিয়ে হুমায়ুনের গুপ্তচরের মতো এবারের পরিপ্রেক্ষিতে লক্ষ্য করছে। আমি উঠে পড়ে বাসার দিকে রওনা হলাম। সমুদ্রের জোয়ারের গর্জনের মতো ওই ঝাউয়ের একটানা হু হু শব্দ কানে ভরে নিয়ে রওনা দিলাম।